কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি সরকারের মধ্যে এক ধরনের নার্ভাসনেস, সরকারের মধ্যে অস্থিরতা। সরকারের কোন মন্ত্রী বলছেন রাজপথ আমাদের দখলে থাকে। আজ ফাঁস হয়েছে সংসদের রুমিন ফারহানার সেই অগ্নিজোড়া বক্তব্য। সরাসরি হুঁশিয়ারি দিয়েছে 2026 সালের এই নতুন সংসদে উত্তাল পরিস্থিতি করেছিল রুমিন ফারহানা। একাই পুরো সংসদের ঘুম হারাম করে দিলেন এক বাঘিনী, ব্যারিস্টার রুমিন ফারহানা। ভাবতে পারেন যে আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কোন এমপি মন্ত্রীদের দর্শক এক টুকরো কিন্তু ছাড় দিচ্ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে কিন্তু বাংলা ভাষায় দর্শক অগ্নিকন্যাও কিন্তু বলা হয়। কারণ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এবার সে যে এমপি মন্ত্রী হোক না কেন। আর সে ধারাবাহিকতায় কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই অগ্নিকন্যা, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো কথা বলা যাবে। সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদে আজ যেন এক অন্যরকম বজ্রপাত ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যখন সবাই ভেবেছিল নব্য ক্ষমতাসীন বিএনপি হয়তো একচেটিয়া রাজত্ব করবে, ঠিক তখনই একাই পুরো সংসদের ঘুম হারাম করে দিলেন এক বাঘিনী, ব্যারিস্টার রুমিন ফারহানা। ভাবতে পারেন যে দলের জন্য তিনি জীবনের মূল্যবান 16 থেকে 17টি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, রাজপথে ঘাম ঝরিয়েছেন, সেই দলই তাকে একসময় ছুঁড়ে ফেলেছিল। কিন্তু বাংলার সাধারণ মানুষ তাকে ভোলেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ঠিকই সংসদে ফিরে এসেছেন। আর ফিরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের বিরুদ্ধে যে কঠোর, সাহসী ও আগুন ঝরা বক্তব্য তিনি দিয়েছেন, তা শুনে পুরো সংসদ যেন আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গেছে। আজ আমরা বিশ্লেষণ করব রুমিন ফারহানা ঠিক কি এমন বলেছেন যার কারণে খোদ তারেক রহমান থেকে শুরু করে বিএনপির বাঘা বাঘা নেতারাও আজ হতবাক। আর কেনই বা তাকে বর্তমান সংসদের একমাত্র সত্যিকারের বিরোধী কণ্ঠ বলা হচ্ছে। চলুন সত্যের গভীরে প্রবেশ করি। একজন প্রকৃত নেতার গুণাবলী কি? তিনি হবেন নির্ভীক, স্পষ্টবাদী এবং সবসময় জনগণের পক্ষে। রুমিন ফারহানা যেন আজ সেই গুণাবলীরই এক জীবন্ত প্রতিচ্ছবি। সংসদে দাঁড়িয়ে তিনি বর্তমান সরকারের যে কঙ্কালসার রূপটি তুলে ধরেছেন তা রীতিমতো রক্তহীন করা। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্রকে ঠিক পতিত স্বৈরাচারের মতোই ব্যবহার করছে। তার অভিযোগের তীর ছিল সোজা নব্য চাঁদাবাজ এবং লুটেরাদের দিকে। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন সেক্টর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ফুটপাতে যে নতুন করে চাঁদাবাজির রাজত্ব কায়েম হয়েছে, সেই বিষয়ে সরকারের চরম নীরবতা নিয়ে তিনি তোপ দেগেছেন। রুমিন ফারহানা স্পষ্ট করে দিয়েছেন, 5 বছর পর পর মানুষের কাছে ভোটের জন্য যেতে হলে রঙিন চশমাটা খুলে বাস্তবতার দিকে তাকাতে হয়। কিন্তু এই সরকার জবাবদিহিতার তোয়াক্কা করছে না। দেশের মানবাধিকার সংস্থাগুলো, নাগরিক সমাজ বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যা, গুম আর গায়েবী মামলার যে প্রতিবাদ করে আসছে, নব্য শাসকরাও কি তবে সেই একই পথ অনুসরণ করছে? দর্শক, কেবল রাজনৈতিক অভিযোগই নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড যে ভেঙে পড়েছে সে বিষয়েও তিনি অত্যন্ত নিখুঁত ডেটা তুলে ধরেছেন। তিনি বলেছেন, IMF এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকারও বেশি। আর এই লুটপাটের সঙ্গে কারা জড়িত? সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো তাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করে দিচ্ছে এই সরকার। একদিকে দেশের মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা। অন্যদিকে ব্যাংকগুলোকে 9টি বিশেষ সুবিধা দিয়ে লুটেরাদের পকেটে 25,500 কোটি টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেয়ার মার্কেট ধ্বংস, সাধারণ মানুষের জমানো টাকার কোনো নিরাপত্তা নেই। মাথাপিছু আয় বৃদ্ধির যে ভুয়া বুলি সরকার আওড়াচ্ছে, তা নিয়ে রুমিন ফারহানা এক অসাধারণ উপমা টেনেছেন। তিনি বলেছেন, আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা থাকে আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ থাকে? এই একটি কথাতেই যেন সরকারের সমস্ত উন্নয়ন ফাঁকাবুলির মুখোশ খসে পড়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কথার সাথে কাজের ঠিক কতটা অমিল। একদিকে মুখে গণতন্ত্রের বুলি, অন্যদিকে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার আইনের ভীতি দেখিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখার যে পুরনো সংস্কৃতি, তা আজও বহাল তবিয়তে টিকে আছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশের দুরবস্থার চিত্র অত্যন্ত পরিষ্কার। রুমিন ফারহানার মতে এই উপসর্গগুলো প্রমাণ করে যে মূল রোগটি হলো একটি জবাবদিহিতাহীন সরকারের ক্ষমতামোহ।
একসময় যে 299 জন বিএনপি ও জোটের এমপি সংসদে বসে আছেন তাদের অনেকেই একসময় রুমিন ফারহানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। টকশো থেকে শুরু করে রাজপথের সভা সমাবেশে রুমিন ফারহানা ছিলেন বিএনপির সবচেয়ে ধারালো অস্ত্র। তার যুক্তির কাছে তাবৎ বাঘা বাঘা নেতাদের হার মানতে বাধ্য হতেন। আর আজ সেই রুমিন ফারহানাকে সামলাতে বিএনপির এমপিদের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে, কারণ তিনি এখন আর দলীয় শৃঙ্খলের কাছে দায়বদ্ধ নন। তাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তিনি নিজ যোগ্যতায় জনগণের শক্তিতে আজ দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানার এই উচিত কথার কারণে তাকে হয়তো ভবিষ্যতে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করা হতে পারে, তার শত্রুতা বেড়ে যেতে পারে, কিন্তু সত্যের জয় যে শেষ পর্যন্ত হয়ই তা তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে একটি অবৈধ ও দুর্নীতিগ্রস্ত সরকার কেবল প্রশাসন আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রেখেই ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, যা কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। সুপ্রিয় দর্শক, একজন নেত্রীর যখন জনপ্রিয়তা একেবারে তুঙ্গে ওঠে তখন দলের সাইনবোর্ড ছাড়াই তিনি যে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, রুমিন ফারহানা তার জ্বলন্ত উদাহরণ। আপনি আমি যে দলই সমর্থন করি না কেন, দেশের সম্পদ যখন লুটেরাদের পকেটে যায় তখন এমন একজন বাঘিনীর গর্জনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের এই সংসদে তারেক রহমান এবং তার সরকারের প্রতি রুমিন ফারহানার এই কঠোর হুঁশিয়ারি নিয়ে আপনার কি মতামত? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আর্টিকেল 72 অনুসারে তো এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা, যে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন, নির্ধারণ করবেন, করেছেন। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। তো এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয়, ভালো, সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা এপ্রিসিয়েট করি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। ইদানিং একটা আলোচিত বিষয় হয়েছে, জুডিশিয়ারিতে সেটা আপিল হয়েছে, রিট হয়েছে, এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এইটা এবং গণভোটের সার্টেন পোর্শন কেন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে রুলও জারি করা হয়েছে শুনলাম। এখানে হয়তো জুডিশিয়ারির মতামত দিবে, বাট জুডিশিয়ারির মতামত এই সোভারেইন পার্লামেন্টের উপরে কখনো বাইন্ডিং না। কিন্তু এই সোভারেইন পার্লামেন্ট কখনো আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে যে চ্যালেঞ্জ হয়ে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, আল্ট্রাভায়োলেন্স টু দি কনস্টিটিউশন হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে এই মহান জাতীয় সংসদে আমাদের সমস্ত কার্যক্রম। এখন যদি বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম, আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে, সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে যে এই প্রশ্নে গণভোট দেওয়া হলো 4টা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেওয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না, তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো, সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না, তারপরে গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে, সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যে 133টা অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে, আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী
সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন। তারপরে সেটা স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সালা করতে গিয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে। তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। সেই বিলটা তারপর আলোচনা হবে, পাশ হবে, সেটা তখন সেই সেশনে করা যাবে কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। আমি বিরোধী দলের মাননীয় বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি। কখন সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে বেশি বেশি আগ্রহী হব। কারণ আপনাদের ছোট্ট এই মতামতটুকু দর্শক আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে দর্শক এই মতামতের কারণেই কিন্তু আমরা অনুপ্রাণিত হই পরবর্তীতে আপডেটগুলি দেওয়ার জন্য। আর সেজন্য দর্শক আপনার কাছে ছোট্ট অনুরোধটুকু, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তবেই কিন্তু পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। কারণ দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার যে কথাগুলি আপনারা শুনেছেন সেগুলো কিন্তু একটাও কিন্তু অসত্য নয়। আর রুমিন ফারহানা কিন্তু যুক্তি খুঁটিয়ে কিন্তু কথা বলেন, আর কাউকে কিন্তু ছাড় দেন না। যেহেতু এবারও তিনি সংসদে এসেছেন, আর তাই আশা করা যায় দর্শক সংসদে কিন্তু কাউকেই কিন্তু অন্যায় করতে দিবেন না তিনি। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনারা দেখেছেন সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।